নমস্কার, ঝামাপুকুর চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমাদের গল্পের অনুষ্ঠান ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে পড়ে শোনাবো প্রদ্যোৎ গুহর কলকাতার ভূত থেকে নেওয়া কলকাতার পথঘাট, পুরনো দিনের স্মৃতি। শহর কলকাতার রাস্তাঘাটের নাম প্রতিদিন পাল্টানো এখনকার রেয়াজ হয়ে দাঁড়িয়েছে। এটা হয়তো অনিবার্য। ইংরেজ আমলে রাজপুরুষদের নামে রাস্তার নামকরণ হতো। স্বাধীনতা উত্তর যুগে সেসব নাম অনেকেরই ভালো না লাগার কথা, অতএব এ নিয়ে অভিযোগ করা চলবে না। তবে সর্বক্ষেত্রেই রাজপুরুষদের নামাঙ্কিত রাস্তারই যে নতুন নামকরণ হচ্ছে তা নয়, অনেক ক্ষেত্রে এমন সব রাস্তারও নাম বদলানো হচ্ছে যার সঙ্গে কলকাতার আদি ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। এর ফলে কলকাতার আদি ইতিহাসের অনেক স্মারক চিহ্ন হারিয়ে যাচ্ছে। যেমন ধরা যাক বউবাজার স্ট্রিট। মানুষের মুখে মুখে এই নামটি এখনও চললেও এই রাস্তার সরকারি নাম এখন বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট। বিপিন বিহারী গাঙ্গুলি একজন নমস্য ব্যক্তি, বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, অকৃতদার, অজাত শত্রু। তার মতো মানুষ বিরল সংখ্য। তার নামে কি অন্য কোনো রাস্তার নাম করা যেত না? বউবাজার নামটা তো কোনো ইংরেজ রাজপুরুষের নাম নয়। বউবাজার কলকাতার সবচেয়ে পুরনো রাজপথের অন্যতম। একসময় একে বলা হতো অ্যাভিনিউ। রাস্তাটা গিয়ে শেষ হয়েছিল পুরনো কেল্লার সামনে। পুরনো কেল্লার কোনো চিহ্নই এখন আর নেই। কলকাতার প্রথম ট্রাম লাইন বসেছিল এই রাস্তায়। বউবাজার নাম নাকি হিন্দি বহুবাজারের অপভ্রংশ। এখানে তখনকার দিনেও ছিল একটি বর্ধিষ্ণু বাজার, বহু রকমের জিনিস পাওয়া যেত। তাই থেকে এই বহুবাজার এবং শেষ পর্যন্ত লোকমুখে বউবাজার। ধর্মতলা বাজারের মতোই নাকি বড় ছিল বউবাজার। এককালে অঞ্চলটি বৈঠকখানা নামে পরিচিত ছিল। এখানে ছিল একটি ঝুপড়ি বটগাছ। ব্যাপারীরা এখানে বসে বিশ্রাম করত, এখানে বর্গির উৎপাত ছিল না বলে। 1794 সালে আবজন কলকাতার যে মানচিত্র প্রস্তুত করেছিলেন তাতে ব্রেড অ্যান্ড চিজ বাংলোর কাছে এই গাছটির অবস্থিতি নির্দেশ করা হয়েছিল। অনেকের ধারণা এই গাছের তলায় বসেই হুঁকো খেতে খেতে জবচার্নক সাহেব ব্যাপারীদের সঙ্গে কথাবার্তা করতেন। পরবর্তীকালের ঐতিহাসিকরা অবশ্য বলেছেন চার্নক সাহেবের বৈঠকখানা ছিল নিমতলা অঞ্চল, এখন যার নাম আচার্য প্রফুল্লচন্দ্র রোড অথবা সার্কুলার রোড। তখন সেটা ছিল মারহাট্টা ডিচ। বর্গির উৎপাত থেকে কলকাতাকে বাঁচাবার জন্য এই চক্রবের খাল কাটার পরিকল্পনা হয়েছিল। এই মারহাট্টা ডিচ আর বউবাজারের সংযোগস্থলে ছিল এই বিখ্যাত গাছটি। মারহাট্টা ডিচ বুঝিয়ে ফেলে যখন সার্কুলার রোড হয় তখন গাছটি কাটা পড়ে। গাছটি যখন কাটা হয় তখন দেশীয়দের মধ্যে কিছু বিক্ষোভের গুঞ্জন শোনা যায়। দেশীয়রা নাকি গাছটিকে পবিত্র বলে মনে করতেন। তৎকালীন গভর্নর জেনারেল লর্ড মার্নিংটন গাছটিকে বাঁচাবার জন্য নির্দেশও দিয়েছিলেন, কিন্তু তার আগেই দেখা গেল গাছ কাটা হয়ে গেছে। সিরাজউদ্দৌলা তার কলকাতা অভিযানের সময় নাকি এই গাছের নিচে বসে লড়াই দেখেছিলেন। দেশীয়দের ভক্তির কারণ নাকি সেইটি। বৈঠকখানা নামে বাজার এবং ওই নামের রাস্তা এখনও আছে। বউবাজার নামটা না বদলালে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত জানি না। চৌরঙ্গি রোডের বড় অংশটার নাম এখন জওহরলাল নেহেরু রোড। কলকাতার এই মর্মকেন্দ্রটি এককালে ছিল জনবিরল জঙ্গলাকীর্ণ একটি অঞ্চল। রাস্তার নাম বদলালেও এলাকাটা এখনও চৌরঙ্গি নামে পরিচিত। এখন যেটা গড়ের মাঠ, এককালে সেটা ছিল সুন্দরী গাছের জঙ্গল, মাঝে মাঝে খাল বিল জলাজমি, সুন্দরবনের মতোই। বোধহয় এককালে সুন্দরবনেরই অংশ ছিল এই জঙ্গল। জঙ্গলের মধ্যে দিয়ে শহরের উত্তরাঞ্চল থেকে ভবানীপুর হয়ে কালীতীর্থ কালীঘাটে যাবার পায়ে চলার তীর্থপথ, তারই নাম চৌরঙ্গি। নামের একটু ইতিহাস আছে, আর এই ইতিহাস নিয়েও আছে নানা মুনির নানা মত। সবচেয়ে চলিত যেটা তাই বলছি। এখানে থাকতেন এক সাধু, শিবের উপাসক, নাম জঙ্গলগীর চৌরঙ্গি।
তিনি ছিলেন এক ধর্ম সম্প্রদায়ের গুরু। অনেক ছিল তার শিষ্য সামন্ত। গোবিন্দপুর নালা, এখন যা টালির নালা বা আদিগঙ্গা নামে পরিচিত, তার তীরে ছিল একটা প্রাচীন শিব মন্দির। জঙ্গলগীর এই মন্দিরে পুজো উপাসনা করতেন। মন্দিরটি এখন লুপ্ত হয়ে গেছে। চৌরঙ্গী এই তীর্থপথটি দেখাশোনা করতেন। যাত্রীদেরও তিনি ছিলেন সহায়, তারই নামে রাস্তাটির নাম। ইংরেজরা কলকাতায় থিতু হয়ে বসার পর শহর ক্রমশ বড় হতে থাকে। জ্বালানির প্রয়োজনে কাটা হতে থাকে জঙ্গল। পলাশীর যুদ্ধে ইংরেজরা জয়ী হবার পর কলকাতার নগরায়ন হতে থাকে অতি দ্রুত। নতুন ফোর্ট উইলিয়াম তৈরি হয় গোবিন্দপুর গ্রামে, আর তার চারপাশের পতিত জমি হয় এসপ্ল্যানেড। 1757 সালে ওখান থেকে গ্রাম তুলে দেওয়া হয়। গ্রামবাসীদের ক্ষতিপূরণ দিয়ে শহরের উপকণ্ঠে পুনর্বাসন দেওয়া হয়। বাকি জঙ্গল সাফ করে হয় কলকাতা ময়দান, গড়ের মাঠ। এককালে কলকাতায় খুব বাগান বাড়ি তৈরির হিড়িক পড়েছিল। চৌরঙ্গীতে জঙ্গল কেটে বসতি স্থাপন শুরু হয় তখনই। শহর কলকাতা তখন ছিল অস্বাস্থ্যকর আর গরম। সাহেব সুবোদের অনেকে তাই এখানে এসে অনেক জায়গা নিয়ে বাগান ঘেরা বাড়ি তৈরি করেছিল। চৌরঙ্গী, আগেই বলেছি, তখন ছিল শহরের বাইরে। ওই অঞ্চলে যেতে পালকি বেহারারা দ্বিগুণ ভাড়া চাইত। চাকর বাকরেরা যখন রাত্রে ওই অঞ্চল থেকে ফিরত, তখন তারা ভালো জামা কাপড় সব খুলে রেখে আসতো, কেননা ওই অঞ্চলে চোর ডাকাতের অসম্ভব প্রাদুর্ভাব ছিল। লোকে চলাফেরা করত দলবদ্ধভাবে। গোড়ার যুগে চৌরঙ্গীতে মাত্র 2টি বাড়ি ছিল। তার মধ্যে একটি ছিল সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি স্যার এলিজা ইম্পের। পরে এই বাড়িতে খ্রিস্টান নানদের আবাস হয়। বাড়ির চারপাশে বিরাট বাগান ছিল। রাত্রে সিপাহীরা বাড়িটি পাহারা দিত এবং ডাকাত তাড়াবার জন্য মাঝে মাঝে বন্দুকের ফাঁকা আওয়াজ করত। পরে স্যার এলিজা উঠে যান। এখন যেখানে লোরেটো হাউস, সেখানে এক বিরাট বাড়িতে। আর সেই বাড়ির উদ্যান থেকেই যে বেরিয়াল গ্রাউন্ড রোড, পার্ক স্ট্রিট, তা তো এই বইয়ের অন্যত্র বলেইছি। চৌরঙ্গী এলাকায় পুরোদমে বাড়ি তৈরি শুরু হয় 18 শতকের শেষের দিকে। আফজানের 1794 সালের ম্যাপ থেকে জানা যায় ধর্মতলা, বীরজিতলা এবং সার্কুলার রোডের মধ্যে চৌরঙ্গী এলাকায় 24টি বাড়ি ছিল। একজন বাঙালি লেখকের মতে চৌরঙ্গী নামের ব্যুৎপত্তি একটু অন্য। চৌরঙ্গীর বাড়িগুলি থেকে দেখা যেত নানা রং বেরঙের দৃশ্য। হিন্দিতে চৌরিঙ্গি কথাটির অর্থ তাই। এই চৌরিঙ্গিরই অপভ্রংশ চৌরঙ্গী। ধর্মতলা এখন লেনিন সরণি। এই রাস্তাটিও কলকাতার সবচেয়ে পুরনো রাস্তাগুলির একটি। 1907 সালে প্রকাশিত H.E.A. কটনের ক্যালকাটা ওল্ড অ্যান্ড নিউ গ্রন্থে লেখা হয়েছে, গত শতকেই ধর্মতলাকে বেশ উঁচু একটা রাজপথ হিসাবে বর্ণনা করা হয়েছে। দুপাশের পরিখাগুলিকে গভীর করে রাস্তাটিকে উঁচু করা হয়। 1756-57 সালের কলকাতার মানচিত্রে অবশ্য ধর্মতলার কোনো উল্লেখ নেই, যদিও ওই মানচিত্রে যানবাজার ও ডিঙা ভাঙার উল্লেখ আছে। C.S. হিলের বেঙ্গল ইন 1756 গ্রন্থে এই মানচিত্রটি মুদ্রিত হয়েছে। 18 শতকের শেষের দিকেই যে ধর্মতলা অঞ্চলের অস্তিত্ব ছিল তাতে সন্দেহ নেই, যদিও হয়তো ধর্মতলা স্ট্রিট আরও কিছুকাল পরে তৈরি হয়েছে। বলতে কি, যখন চৌরঙ্গী ছিল গোবিন্দপুর গ্রামের জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে চলার পথ, তখনও ধর্মতলার অস্তিত্ব ছিল। ধর্মতলা তখন ছিল শহর থেকে লবণ হ্রদ এবং সংলগ্ন গ্রামাঞ্চলে যাবার রাস্তা। রাস্তাটার দক্ষিণ দিকে ভাঙাচোরা বস্তি আর উত্তরে একটা খাঁড়ি। খাঁড়িটা ওয়েলিংটন স্কোয়ারের, বর্তমান সুবোধ মল্লিক স্কোয়ার, উপর দিয়ে গিয়ে চাঁদপাল ঘাটে পড়েছিল। বড় বড় নৌকো চলাচল করতো এই খাঁড়িতে। এটি পরে বুঝিয়ে ফেলা হয়। খাঁড়িটা নেই, তার রাস্তার নামে হয়েছে ক্রিক রোড। ক্রিক কথাটার মানে খাঁড়ি। এই খাঁড়িতে নাকি একবার নৌকাডুবি হয়েছিল, তাই ক্রিক রোড এককালে নাম ছিল ডিঙা ভাঙা। ধর্মতলার রাস্তার দুপাশে বড় বড় গাছ ছিল। তাতে পথিক দাবদাহের হাত থেকে কিছুটা নিষ্কৃতি পেত, আর রাস্তার দুপাশে গাছের সারি ছিল বলেই এককালে তার পরিচয় ছিল অ্যাভিনিউ বলে।
ধর্মতলা নাম কেন হলো তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। কুক কোম্পানির আস্তাবল যেখানে ছিল সেখানে এককালে স্থাপিত হয়েছিল একটি বড় মসজিদ। এককালে এখানে কারবালার জমায়েত হতো মহরমের সময়। এই মসজিদটি এখন আর নেই। এখন কারবালার জমায়েত হয় সার্কুলার রোডে। কটন সাহেবের মতে এই মসজিদটি থেকেই নাকি রাস্তাটির নাম ধর্মতলা। ধর্মতলায় অবশ্য এখনও একটি মসজিদ আছে। 1842 সালে টিপু সুলতানের কনিষ্ঠ পুত্র প্রিন্স গোলাম মোহাম্মদ এই মসজিদটি তৈরি করান। ডক্টর হোয়ার্নেল কিন্তু মনে করেন জানবাজারে যে বুদ্ধ মন্দির ছিল তা থেকেই এলাকাটির নাম ধর্মতলা। তার এই মতের সপক্ষে যথেষ্ট জোরালো যুক্তি আছে। প্রথমত, কোনো মসজিদকে কখনো ধর্মস্থান বলে মনে করা হয় না, শুধু মসজিদ বলে উল্লেখ করা হয়ে থাকে। দ্বিতীয়ত, মসজিদটি এবং তার উল্টো দিকের গির্জাটি তৈরি হবার ঢের আগে থেকেই এলাকাটি ধর্মতলা বলে পরিচিত ছিল। আমরা জানি মেও হাসপাতালটি 1798 সাল থেকেই খোলামেলা ধর্মতলা এলাকায় অবস্থিত ছিল। অনেক পরে হাসপাতালটি জোড়াবাগান এলাকার স্ট্যান্ড রোডে স্থানান্তরিত হয়। 1817 সালের তৎকালীন গভর্নমেন্ট কলকাতা শহর উন্নয়নের জন্য একটি লটারি কমিটি নিয়োগ করে। 1821 সালে এই লটারি কমিটির সম্পাদক গভর্নমেন্টের কাছে যে চিঠি লেখেন তাতেও ধর্মতলা উল্লেখ আছে। তবে হোয়ার্নেলের তথ্যে একটা ভুল আছে। জানবাজারে যে মন্দিরটির কথা তিনি বলেছেন তা বুদ্ধ মন্দির নয়, ধর্মরাজের মন্দির। যদিও হয়তো তান্ত্রিক বৌদ্ধ ধর্মের সঙ্গে এর একটা দূরাগত যোগ আছে। নিম্নবর্ণের হিন্দুরা ধর্মরাজের পুজো করে থাকেন। এই ধর্মরাজের মন্দির থেকেই সম্ভবত এলাকাটির নাম ধর্মতলা। ওয়েলিংটন স্কোয়ারের কাছে বাঁকারায় স্ট্রিট নামে একটি রাস্তা আছে। বাঁকারায় ধর্মরাজেরই নামান্তর। এ থেকেও মনে হয় ধর্মতলা নাম সম্পর্কে হোয়ার্নেলের মতই সঠিক। 18 শতকের শেষের দিকে ধর্মতলা হয়ে উঠেছিল একটি বর্ধিষ্ণু বাণিজ্য কেন্দ্র। ধর্মতলা আর চৌরঙ্গীর সংযোগস্থলে একটা বেশ বড় বাজার ছিল। 1794 সালে প্রতিষ্ঠিত এই বাজারটির নাম ছিল শেক্সপিয়ারের বাজার। 1871 সালে প্রতিষ্ঠিত হয় হক সাহেবের বাজার। এই নতুন বাজার শেক্সপিয়ার বাজারের সঙ্গে প্রতিযোগিতায় এঁটে উঠতে পারছিল না। তাই 7 লক্ষ টাকা মূল্যে এই বাজারটি কিনে নিয়ে তা তুলে দেওয়া হয়। ধর্মতলা স্ট্রিটের অন্য বাজার চাঁদনি চক বাজারটিও বহু পুরনো। 19 শতকে ধর্মতলার এত গুরুত্ব ছিল না। তখনকার দিনেও কলকাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজপথ ছিল বউবাজার। ধর্মতলা অঞ্চলের উন্নয়ন হয় 19 শতকের শেষের দিকে এবং ক্রমে ক্রমে তা বর্তমান গুরুত্ব অর্জন করে। 19 শতকের বর্ণনা থেকে জানা যায় ধর্মতলার দক্ষিণ পাশে ছিল অতি জীর্ণ এক সারি পর্ণকুটির। রাস্তার দুপাশেই ছিল গাছের সারি। এই এলাকার জমির মালিক ছিল জাফর নামে ওয়ারেন হেস্টিংসের এক জমাদার। রাস্তার উত্তর দিকে ছিল অসংখ্য ঘোড়া রাস্তাবল। বাংলার নবজাগৃতির অন্যতম পুরোধা হেনরি ভিভিয়ান ডিরোজিও যে ডেভিড ড্রামান্ডের স্কুলে পড়েছিলেন তা অবস্থিত ছিল এই ধর্মতলায়। ডিরোজিও নিজেও কাছাকাছি থাকতেন। কলকাতার অনেক রাস্তার নামের সঙ্গেই এমনই ধারা অনেক অতীত ইতিহাস জড়িয়ে আছে। এইসব নাম ধরেই কলকাতার আদি পর্বে প্রবেশ ও উঁকি মারা সম্ভব। সুখের বিষয়, সব রাস্তার উপর পৌরপিতাদের নেক নজর এখনও পড়েনি। ইতিহাসের অভিজ্ঞানগুলিও সব হারিয়ে যায়নি। যেমন ধরা যাক তিরেট্টা বাজার এলাকার ওয়েস্টার্ন লেন রাস্তাটা। 1740 সালে এই অঞ্চলে সি ওয়েস্টার্ন নামে এক ভদ্রলোক বাস করতেন। তিরেট্টা বাজারের উল্টো দিকে ভদ্রলোকের বিরাট বাড়ি ছিল। বাড়ির চারপাশে ছিল সবুজের সমারোহ। ভদ্রলোক খুবই দানশীল ছিলেন। প্রতি মাসে তিনি 1600 টাকা গরিবদের মধ্যে বিতরণ করতেন। দুস্থদের সাহায্যের জন্য মৃত্যুকালে তিনি 1 লক্ষ টাকার এক তহবিল রেখে গিয়েছিলেন। তার পরহিত ব্রতের কথা স্মরণ করেই সম্ভবত তার নামে নামাঙ্কিত করা হয়েছিল রাস্তাটা। পৌরপিতাদের সেন দৃষ্টি এড়িয়ে কী করে যে টিকে আছে রাস্তার নামটা, সেটাই আশ্চর্য। ভদ্রলোকের পুণ্যের জোর আছে বলতে হবে। ওল্ড কোর্ট হাউস স্ট্রিট রাস্তাটা এখনও আছে।
1727 সালে ইংরেজরা তাদের প্রথম আদালত স্থাপন করেছিল এই রাস্তায় অবস্থিত একটি বাড়িতে। পরে এখান থেকে আদালতটি সরিয়ে নিয়ে যাওয়া হয়। বাড়িটিও নেই। রাস্তাটা কিন্তু 250 বছরের অধিক কাল ধরে সেই আদালতের স্মৃতি বহন করে টিকে আছে। 1757 সালে লালবাজার আর চিতপুর রোডের মোড়ে একটি জেল বা কারাগৃহ ছিল। চন্দননগর দখলের পর ফরাসি বন্দীদের এই জেলে আটকে রাখা হয়। 1757 সালের 18 ডিসেম্বর বন্দীরা দেয়ালে নিচে সুড়ঙ্গ কেটে পালিয়ে যায়। এই কারাগারের সংলগ্ন প্রাঙ্গণটি 19 শতকের গোড়ার দিক পর্যন্ত প্রকাশ্য ফাঁসির স্থান হিসাবে ব্যবহৃত হতো। এখন যেখানে সেন্ট জনস ক্যাথিড্রাল, এককালে সেটা ছিল কবরস্থান। জগ চাণক্যের সমাধি এখানে। 1698 সাল থেকে প্রায় 12,000 লোককে এখানে কবর দেওয়া হয়। 1766 সালে এক আদেশ বলে এই স্থানটিকে কবরস্থান হিসেবে ব্যবহার করা নিষিদ্ধ হয়। পরে এই স্থানটিতেই সেন্ট জনস গির্জা নির্মিত হয়। কাউন্সিল হাউস স্ট্রিটটি এখনও আছে। এখানে এককালে সত্যি কাউন্সিল হাউস অবস্থিত ছিল। 1800 সালের গোড়ার দিকে পুরনো কাউন্সিল হাউসটি ভেঙে ফেলা হয়। ক্লাইভ স্ট্রিট, এখন যার নাম হয়েছে নেতাজি সুভাষ রোড, তার সংলগ্ন একটি রাস্তা ছিল যার নাম ছিল হামাম লেন। এই রাস্তার একটি বাড়িতে উষ্ণ জলের স্নানাগার সত্যিই ছিল। থিয়েটার রোডের নাম এখন হয়েছে শেক্সপিয়ার সরণি। এই থিয়েটার রোড ছাড়াও কলকাতায় আর একটা থিয়েটার রোড ছিল। এটি ছিল বর্তমান রাইটার্স বিল্ডিংয়ের পিছনে। লিওন্স রেঞ্জের মোড়ে একটি থিয়েটার এবং নাচঘর ছিল। রাস্তাটির নাম হয়েছিল ওই থিয়েটার থেকে। হালসি বাগান নামে যে অঞ্চলটা এখন পরিচিত, সেখানে ছিল উমিচাঁদের বাগান। 1757 সালে সিরাজউদ্দৌলা এখানে তার সদর দপ্তর স্থাপন করেছিলেন। রাজা নবকৃষ্ণদেব প্রমুখের বিশ্বাসঘাতকতার ফলে মধ্যরাত্রে অতর্কিত আক্রমণ করে ক্লাইভ সিরাজউদ্দৌলা এবং তার বাহিনীকে ছত্রভঙ্গ করে দিতে সমর্থ হন। উমিচাঁদ, জগৎ শেঠ, মির্জাফরের নাম একসঙ্গে উচ্চারিত হয় দেশদ্রোহী, বিশ্বাসঘাতক হিসাবে। কিন্তু সেকালে উমিচাঁদের যেমন ছিল বিত্ত, তেমনি প্রতিপত্তি। ইংরেজদের সঙ্গে কারবার করে তিনি কোটি কোটি টাকা উপার্জন করেছিলেন। হালসি বাগানে তিনি রাজকীয় স্টাইলে বাস করতেন। কলকাতার অধিকাংশ ভালো ভালো বাড়ি ছিল তাঁর। মারাঠা ডিচের এখন আর অল্পই অবশিষ্ট আছে। এটা কাটা হয়েছিল 1742 সালে। 1740 সালে মারাঠারা বাংলাদেশ আক্রমণ করে। বালেশ্বর থেকে রাজমহল পর্যন্ত অঞ্চলে তারা লুটতরাজ করে এবং হুগলি দখল করে নেয়। ফলে অনেক শরণার্থী এসে কলকাতায় আশ্রয় নেয়। ইংরেজরা তখন সুতানুটি থেকে গোবিন্দপুর পর্যন্ত কোম্পানির জমি একটি পরিখা কেটে নিরাপদ করার পরিকল্পনা নেয়। চিতপুর ব্রিজ থেকে খাল কাটা শুরু হয়। পরে সারা কলকাতা বেষ্টন করে পরিখা কাটার কথা ছিল, কিন্তু ইতিমধ্যে মারাঠা আক্রমণের আশঙ্কা দূরীভূত হওয়ায় কাজ আর এগোয় না। ওয়েলেসলির আমলে সার্কুলার রোডের পাশে চওড়া এবং গভীর মারাঠা ডিচ ক্রমশ শহরের ময়লা ফেলে ভরাট করা হতে থাকে। খালের স্থান নেয় চওড়া সুন্দর রাস্তা। এককালে তা হয়ে ওঠে বেড়াবার জায়গা। এখন তা জনাকীর্ণ অতি ব্যস্ত রাজপথ। ওয়েলিংটন স্কোয়ারের এখন নাম হয়েছে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার। 1822 সালে লটারি কমিটির উদ্যোগে এই অঞ্চলটির সংস্কার করা হয় এবং একটি পুষ্করিণী খনন করা হয়। পুকুরটি অনেকদিন বুঝিয়ে ফেলা হয়েছে, তবে এখনও পার্কের গোলতলাও নামটি ঘোচেনি। সম্প্রতি অবশ্য এখানে মাটির নিচে একটি জলাধার নির্মাণ করা হয়েছে। ভূগর্ভে জলাধার আগেও একটা ছিল, এখন তা সংস্কার করে বড় করা হয়েছে। গোল না হোক, তালাওটি এখনও আছে। কাজেই লোকমুখে প্রচলিত নামটি এখনও সার্থক। কলকাতার রাস্তাঘাট অঞ্চলের নামের সঙ্গে এমনি করে অতীত দিনের অনেক ইতিহাস জড়িয়ে আছে।
সেই সব উপাদান এবং উপকরণ ক্রমশ হারিয়ে যাচ্ছে। নতুন নতুন রাজনৈতিক দল ক্ষমতায় আসছে এবং আসবে। তাদের নেতাদের নামে রাস্তা না হলে ইতিহাসে তারা স্থায়ী আসন লাভ করবে কিভাবে? অতএব রাস্তাঘাটের নাম বদলানো হবেই। এদিকে আর মাত্র 10 বছর পরেই কলকাতার 300 বছর পূর্ণ হবে। কাজেই এখন থেকেই এসব উপকরণ কাজে লাগিয়ে কলকাতার একটি পূর্ণাঙ্গ ইতিহাস রচনায় হাত দেওয়া উচিত।